ভাইয়া সলভ ক্লাসগুলো একটু দ্রুত করালে ভালো হয়। পরে আর সময় থাকে না। ওকে, সমস্যা নেই। আজকে অনেক বেশি কোয়েশ্চেন সলভ করাবো না তো। আচ্ছা দেখি তাহলে, হ্যাঁ? আমরা একটু ফাস্ট যাবো যাতে হচ্ছে আমরা আহ আহ সময়ের মধ্যে আমাদের ক্লাস শেষ করতে পারি সুন্দরভাবে। আচ্ছা দেখেন, she will wear a costume to the party and dash. শোনেন, আমরা হচ্ছে যে নিয়মটা শিখেছিলাম, এন্ড এর আগে যদি পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের সো, টু অথবা অলসো এর ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা এটা কিন্তু ক্লাসে শিখেছি। এবং যদি এন্ড এর আগে নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের আইদার নাইদার ইউজ করতে হবে। আচ্ছা, যেহেতু এন্ড এর আগে পজিটিভ সেন্টেন্স, তাহলে আমাদের সো, টু অথবা অলসো ইউজ করতে হবে। সো এখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এ, বি এবং সি বাদ, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি। আমরা জানি যে সোর পরে বি ভার্ব বা মডাল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে আমরা সোর পরে উইল নিয়ে নিলাম, তারপরে সাবজেক্ট। সো অ্যান্সার হবে হচ্ছে সো, উইল, উই। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার অপশন কারেক্ট। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাই ফ্রেন্ড ডিডেন্ট লাইক দ্য ডক্টর এন্ড ড্যাশ। কি হবে তাহলে? দেখেন, Neither did I. 3 নম্বর হবে হ্যাঁ, ভাইয়া। এন্ড এর আগে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সরি নেগেটিভ ক্লজ, এন্ড এর আগে নেগেটিভ ক্লজ হলে আমাদের এন্ড এর পরে আইদার নাইদার ইউজ করতে হবে। এখন অলসো আর সো আছে এ নাম্বার বি নাম্বার অপশনে, এটা বাদ। এখন দেখি সি হবে নাকি ডি হবে। সি নাম্বার বাদ কেন? নাইদারের সাথে কখনো নেগেটিভ হয় না। সো আমাদের সি নাম্বার অপশনটা বাদ। তাহলে আমাদের অপশন থাকতেছে অনলি ডি, এটি কারেক্ট অ্যান্সার। কিভাবে? দেখেন, নাইদারের পরে আমাদের বি ভার্ব ইউজ করা যাবে, হ্যাঁ, বা হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করা যাবে বা মডাল ভার্ব ইউজ করা যাবে, তারপরে সাবজেক্ট। তাহলে নাইদার, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট। সো অ্যান্সার হবে নাইদার ডিড আই। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখনো অনেকেই জয়েন করতেছে, তো বলেই দিলাম 10:30টায় ক্লাস। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। টাইমস হ্যাভ সেন্সড অ্যান্ড সো ড্যাশ। আমরা জানি এন্ড এর আগে যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে এন্ড এর পরে হচ্ছে আমাদের সো, টু অথবা অলসো ইউজ করা যাবে। এখন খেয়াল করেন এই ক্লজে বা সেন্টেন্সে, খেয়াল করেন যে এন্ড এর আগে হচ্ছে যে ক্লজটা আছে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব সোর পরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে। এটা আমাদের সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে সাবজেক্ট দেখেন হচ্ছে আমাদের আই আছে, তাহলে আই, আই অনুযায়ী তো আমাদের হ্যাভ হবে। তাহলে সোর পরে আমরা জানি বি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে সোর পরে বি ভার্ব হচ্ছে আমাদের, সোর পরে বি ভার্ব হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে আই। তাহলে অ্যান্সার হচ্ছে সো হ্যাভ আই। অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার অপশন কারেক্ট, কারণ বাকিগুলো নেওয়া যাবে না। কারণ দেখেন, সোর পরে সাবজেক্ট দেওয়া যাবে না, সোর পরে বি ভার্ব তারপরে সাবজেক্ট। সো আবার সো দেওয়া যাবে না, আর ডি নাম্বার হচ্ছে আমাদের সো আর অলসো একসাথে ইউজ করা যাবে না। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, মাই ফ্রেন্ড ডাজেন্ট ওয়ান্ট টু লুক আপ। সোর পরে সাবজেক্ট কেন দেওয়া যাবে না? হ্যাঁ বলেন। জি, সোর পরে কেন সাবজেক্ট দেওয়া যাবে না? এইটা তো হচ্ছে নিয়ম, রেগুলার ক্লাসে থাকবেন, সেটা হচ্ছে নিয়ম। আমি শিখিয়ে দিয়েছি আপনাদের যে এন্ড এর আগে যদি পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে এন্ড এর পরে আমরা সো, টু অথবা অলসো ইউজ করব। সেক্ষেত্রে সোর স্ট্রাকচার হচ্ছে সোর পরে বি ভার্ব তারপরে সাবজেক্ট, সোর পরে বি ভার্ব তারপরে সাবজেক্ট। কিন্তু যদি অলসো অথবা টু আসতো তখন আমরা বলতাম আগে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে হচ্ছে টু অথবা অলসো। আর সোর স্ট্রাকচার হচ্ছে এন্ড এর আগে যদি পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে এন্ড এর পরে হচ্ছে সোর অপশনে সো, তারপরে বি ভার্ব, তারপরে সাবজেক্ট। আমাদের এমন নয় যে স্ট্রাকচার সোর পরে সাবজেক্ট তারপরে বি ভার্ব, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এমন, সোর পরে হচ্ছে বি ভার্ব তারপরে সাবজেক্ট। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে সো হ্যাভ আই। সো আই হ্যাভ করা যাবে না, সোর পরে বি ভার্ব তারপরে সাবজেক্ট। তো কি হবে অ্যান্সার? সো হ্যাভ আই। আশা স্যার করি বলছে ক্লিয়ার। যে সো ছিল, খেয়ালই করিনি। হ্যাঁ, এরকম ভুল হবে বলেই তো অপশন এইভাবে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বার দেখেন, মাই ফ্রেন্ড ডাজেন্ট ওয়ান্ট টু লুক আফটার মি অ্যান্ড ড্যাশ। পরীক্ষা দিলে এক্সপিরিয়েন্স বাড়বে, পরীক্ষা দিলে পরীক্ষার ভীতি কমবে, এক্সাম হলের ভীতি কমবে। হ্যাঁ, অবশ্যই আপনারা হচ্ছে নিয়মিত পরীক্ষা দিবেন। হ্যাঁ, এবং যারা ক্লাস করেন অবশ্যই নিয়মিত ক্লাস করবেন। জি আশা স্যার। করি আহ আমাদের যেগুলো ক্লাস হবে বা এক্সাম হবে এগুলো যদি করতে পারেন তাহলে ইংলিশের
বেসিক ক্লিয়ার হয়ে যাবে আই থিংক। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে মাই ফ্রেন্ড ডাজন্ট ওয়ান্ট টু লুক আফটার মি অ্যান্ড ড্যাশ। আমরা জানি এন্ড এর আগে যদি নেগেটিভ নেগেটিভ ক্লজ থাকে, এন্ড এর আগে নেগেটিভ ক্লজ, কিন্তু এখানে দেখেন মাই ফ্রেন্ড ডাজন্ট ওয়ান্ট টু লুক আফটার মি অ্যান্ড ড্যাশ, তাহলে এন্ড এর আগে নেগেটিভ ক্লজ, সো আমাদের ইউজ করতে হবে আইদার নাইদার। সো এখানে দেখেন সবই আইদার নাইদার আছে। এখন আমাদের রুলসটা কি ছিল, আমাদের স্ট্রাকচারটা কি ছিল, যে আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্বের সাথে নট, তারপরে হচ্ছে আইদার। আজ যদি আমরা নাইদার ইউজ করি তাহলে এখানে দেখেন সবগুলোই নাইদার, তাহলে নাইদারের সূত্র হচ্ছে নাইদার, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে নাইদারের পরে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হচ্ছে আমাদের মডাল ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে খেয়াল করেন নাইদারের পরে আমাদের ভার্বটা দরকার, ভার্ব হচ্ছে ডাজ। কেন ডাজ? কারণ মাই ব্রাদার হচ্ছে সিঙ্গুলার, মাই ব্রাদার সিঙ্গুলার, সো ভার্বের দুর সাথে এস বাই এস যোগ হবে, সো ডাজ হবে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? এ নাম্বার হচ্ছে ভুল, কারণ ডাজ নাই। বি নাম্বার কেন ভুল? দেখেন নাইদারের প্যাটার্নে আগে আমরা জানি নাইদার আগে, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, সো এখানে উল্টো হয়ে গেছে, এটা হচ্ছে ভুল। সি নাম্বার কেন ভুল? দেখেন নাইদারের সাথে কখনো নেগেটিভ করা যাবে না। হ্যাঁ, সো এটাও ভুল। ডি নাম্বার অপশন কেন সঠিক? ডি নাম্বার অপশন সঠিক হচ্ছে এজন্য যে নাইদারের পরে আমাদের বি ভার্ব আছে, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে সাবজেক্ট আছে, সো ডি নাম্বার অপশন কারেক্ট। তো আমাদের স্ট্রাকচার গুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, যারা হচ্ছে জানেন না বা যাদের কাছে বই নাই, বই নাই খুবই কম আছে এখানে, যাদের কাছে বই নাই তারা একটা কাজ করবেন হচ্ছে কোনো বন্ধুর কাছে বলবেন যে হচ্ছে এই স্ট্রাকচারটা তুলে দিতে। হ্যাঁ, আশা করি যারা পড়াশোনা করে এক্সাম দিয়েছেন তাদের মানে হচ্ছে এরকম ভুল হবার কথা নয় যে আইদার নাইদার কখন হবে বা সো টু অথবা অলসো, এগুলো কখন হবে, এগুলো হচ্ছে স্ট্রাকচার, এগুলো ব্যবহার, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন 5 নাম্বার কোশ্চেন, ওয়ানলি আফটার। ওয়ানলি আফটার একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা কি শিখেছি যে ওয়ানলির পরে কখনো যদি প্রিপজিশন আসে বা ওয়ানলির পরে কখনো যদি ক্লজ মার্কার আসে, সেই ক্ষেত্রে আমাদের ইনভার্সন হয়। আর ইনভার্সন হলে ইনভার্সনকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা নেগেটিভ এমফাসিস। কে আবার হচ্ছে আনমিউট করলেন? দেখি, আপনাদের আজও আমি হচ্ছে ক্লাস শেখাতে পারলাম না। আচ্ছা, এখন সাইলেন্ট পজিশন আছে মনে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি কোশ্চেন নাম্বার কত ছিলাম আমরা? 5। তাহলে আমরা জানি বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ড থাকলে, বাক্যের শুরুতে অনলি প্লাস প্রিপজিশন বা অনলি প্লাস ক্লজ মার্কার থাকলে, বাক্যের শুরুতে সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে, বাক্যের শুরুতে হেয়ার অথবা দেয়ার থাকলে, হ্যাঁ, এইগুলো থাকলে আমাদের ইনভার্সন হয়, এটা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ইনভার্সন কিভাবে? দেখেন ইনভার্সন হচ্ছে আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে। এখন দেখেন আফটার বিফোর কখনো কখনো কিন্তু ক্লজ মার্কার হতে পারে। কি হতে পারে? ক্লজ মার্কার হতে পারে। দেখেন আফটার দিয়ে যখন দুইটা ক্লজ যুক্ত থাকে, আফটার কিন্তু ক্লজ মার্কার। যখন বিফোর দিয়ে দুইটা ক্লজ যুক্ত থাকে, সেটা হচ্ছে তখন বিফোর হচ্ছে ক্লজ মার্কার। কিভাবে? কারণ আমরা যে উদাহরণগুলো পড়েছি, যে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, এখানে কিন্তু এই বিফোর হচ্ছে দুইটা ক্লজ কে যোগ করেছে। আচ্ছা, আমরা ইমবেডেড কোশ্চেন শিখেছি। ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজে কখনো সাবজেক্টের আগে ভার্ব আসে না। আমাদের ইনভার্সন কোথায় হয় এটা জানতে হবে। ইনভার্সন সবসময় মেইন ক্লজে হয়। কোন ক্লজে হয়? মেইন ক্লজে হয়। আমি ইনভার্সন এর ক্লাস নেওয়ার জন্য দিন হচ্ছে 4-5টা প্যাটার্ন দেখিয়েছি কিন্তু, এবং বলে দিয়েছি যে হচ্ছে ইনভার্সন কোন ক্লজে হয়। ইনভার্সন হচ্ছে মেইন ক্লজে হয়। হ্যাঁ, আমি ক্লাসে এটা কিন্তু বলে দিই। হ্যাঁ, যারা খেয়াল করেননি তারা হয়তো বা কোশ্চেনটা ভুল করে ফেলেছেন অনেকেই। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই কোশ্চেনটার ক্ষেত্রে খেয়াল করেন যে হচ্ছে এখানে আছে কি, যে ওয়ানলি আফটার ড্যাশ হোম ডিড আই রিমেম্বার, হ্যাঁ, ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। এখন দেখেন মেইন ক্লজ কোনটা? মেইন ক্লজ হচ্ছে এইটা, হচ্ছে ডিড আই রিমেম্বার, এটা হচ্ছে মেইন ক্লজ। আচ্ছা, ডিড আই রিমেম্বার এটা মেইন ক্লজ। মেইন ক্লজে কিন্তু ইনভার্সন আমাদের হয়েছে। দেখেন ডিড সাবজেক্টের আগে চলে এসেছে, আর সাবজেক্টের পরে মেইন ভার্বটা চলে গেছে। হ্যাঁ, বা হচ্ছে ভার্বটা চলে গেছে। হ্যাঁ, মেইন ভার্ব যেহেতু সাবজেক্টের পরে চলে গেছে এবং অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে এসেছে, তার মানে এটা একটা ইনভার্টেড প্যাটার্ন। সো আমাদের হচ্ছে এখানে ইনভার্সন হয়েছে, কিন্তু আমাদের গ্যাপটা কোথায় দিয়েছে দেখেছেন? গ্যাপটা দিয়েছে হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজে কখনো সাবজেক্টের আগে ভার্ব আসতে
পারবে না। এখন আমাদের এ নাম্বার অপশন আর সি নাম্বার অপশন আগেই আগেই ভুল। কেন ভুল? কারণ হচ্ছে আমাদের ক্লজ মার্কার যদি হয় আফটার, তাহলে আমাদের দুইটা ক্লজ লাগবে। হ্যাঁ, সো সি নাম্বার অপশন এটা ভুল হয়ে গেল, কারণ দুইটা ক্লজ হতে গেলে দুইটা ফাইনাইট ভার্ব থাকা লাগে। গোয়িং কিন্তু এখানে ফাইনাইট ভার্ব না। আচ্ছা, আর আমরা সাবঅর্ডিনেট ক্লজে ইনভার্সন করতে পারবো? ইনভার্সন করতে পারবো না, কারণ ক্লজ মার্কারের পরের ক্লজটা কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়? ক্লজ মার্কারের পরের ক্লজটা কমপ্লেক্স সেন্টেন্সে হয় সাবঅর্ডিনেট ক্লজ। সো আমাদের এখানে ইনভার্সন করা যাবে না। আচ্ছা, সো এইটা কারেক্ট। কি কারেক্ট? আই স কেন কারেক্ট? কারণ সাবঅর্ডিনেট ক্লজে আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। আচ্ছা, যেহেতু পরের অংশে পরের ক্লজে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আই রিমেম্বার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আমাদের এখানেও পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে, এই যে অনলি আফটার আই স হোম। তাহলে এটাই ঠিক আছে। হ্যাঁ, আমাদের পাস্ট কন্টিনিউয়াস বা আমরা এই ধরেন এটা তো ক্লজই হচ্ছে না, আমাদের এখানে একটা ক্লজ দরকার। দেখেন আই স হোম কিন্তু একটা ক্লজ। সো অনলি আফটার আই স হোম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস স্যার অ্যাপয়েন্টমেন্ট। ডি হবে না কেন? ডি হবে না কেন? ডি হবে না এর কারণ হচ্ছে, দেখেন আমরা জানি যে একই প্যাটার্নে করতে হয়। হ্যাঁ, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সই করেন। স্যার এখানে তো অর্থের সঙ্গতি নাই। আই স কেন? হোম, আমি হ্যাঁ, বাড়ি দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, যখন আমি বাড়ি দেখেছিলাম, আমি স্মরণ করেছিলাম, মানে আমি বাড়ি দেখার পরে স্মরণ করেছিলাম আমার ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে তো? স্বাভাবিকভাবে হচ্ছে দুইটা ক্লজই একই টেন্সে করতে হয়। হ্যাঁ, প্রথমটা পরেরটা পাস্ট ইনডিফিনিট আছে, প্রথমটাও পাস্ট ইনডিফিনিটই করেন। হ্যাঁ, বাড়ি ওয়ানলি আফটার কিন্তু আগে ছিল না, ওয়ানলি আফটার আসলে পরে ছিল, মাঝখানে হচ্ছে ক্লজ মার্কার ছিল। এই ওয়ানলি আফটারটা আগে দিয়ে ইনভার্সন করে ফেলছে। হ্যাঁ, এইভাবে। তাহলে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমি হচ্ছে বাড়ি দেখার পরে কি শুধু বাড়ি দেখার পরে আমি স্মরণ করেছিলাম আমার ডক্টরস এর অ্যাপয়েন্টমেন্ট। যাই হোক, এখানে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তবে যদি এখানে আপনার আফটার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থাকতো, সেক্ষেত্রে আমরা ভেবে দেখতাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভাই এখানে হোমের পরে কি কমা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ভাইয়া ইনভার্সন যদি মানে করি, তাহলে অ্যাডভার্ব গুলা বা অ্যাডভার্বের গুলোর সামনে আসার পর তো আমরা কমা ব্যবহার করি না সাধারণত। না, এখানে তো কমা হবে, এটা তো দুইটা ক্লজ, এটা দুইটা আলাদা আলাদা ক্লজ। ইনভার্সনে যদি একটা ক্লজ থাকে, তাহলে তো কমা ইউজ করার কোনো যৌক্তিকতা নেই। এখানে কিন্তু ও, দুইটা ক্লজ, এখানে ও, দুইটা ক্লজকে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে ও, আচ্ছা ধন্যবাদ ভাই, বুঝছি বুঝছি, থ্যাংক ইউ। ডিড আই রিমেম্বার। হ্যাঁ, যদি আপনার একটাই ক্লজ থাকতো বা একটাই সেন্টেন্স মানে একটাই ক্লজ থাকতো, তো সেক্ষেত্রে আমরা কমা দিতাম না। হ্যাঁ, এখানে আফটার অনলি আফটার আফটার দিয়ে দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে এবং কমা দিয়ে দুইটা ক্লজকে আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন হার্ডলি। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি একটা কোন ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে ইনভার্সন হয়। তো ইনভার্সন আমরা কোন ক্লজে করব? মেইন ক্লজে করব। দেখেন হোয়েন দিয়ে দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে, আবার এখানে দ্যাট দিয়ে আরো একটা ক্লজকে যুক্ত করা হয়েছে, এখানে তিনটা ক্লজ। শোনেন, কমপ্লেক্স সেন্টেন্সে যতটাই ক্লজ থাকুক না কেন, একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। তো একটাই প্রিন্সিপাল ক্লজ কোনটা এখানে? এটা হচ্ছে এই যে হার্ডলি ড্যাশ এন্টার দ্য অফিস, এইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কারের আগের ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হয়, আর ক্লজ মার্কারের পরের ক্লজ গুলো হচ্ছে কি হয়? হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়। আমি কিন্তু ক্লজের ক্লাস নিয়েছি আপনাদের, প্রায় একটা ক্লাসের মানে হচ্ছে আধা ঘন্টা বাদে পুরোটাই ক্লজের ক্লাস নিয়েছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে হচ্ছে কোনটা মেইন ক্লজ আর কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়েন এর পরে হি রিয়েলাইজড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ এমবেডেড কোশ্চেনের রুলস অনুযায়ী আগে সাবজেক্ট পরে ভার্ব। আবার দেখেন হি হ্যাড ফরগটেন, এখানেও আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে খেয়াল করা যায় যে হার্ডলি যুক্ত ক্লজটা, এই ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজে এখানে ইনভার্সন হবে। কেন? কারণ হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। বাক্যের শুরুতে একটা প্যাটার্নে আমি বলেছিলাম এই হচ্ছে ইনভার্সনে, যে বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ড থাকলে আমাদের ইনভার্সন হয়। অনেক সময় কিন্তু আমাদের অক্সিলারি ভার্বও চলে আসে, আবার অনেক সময় মেইন ভার্বও চলে আসে। এখন দেখি এখানে কি এসেছে। এখানে দেখেন এ নাম্বার অপশনটা ভুল। কেন? কারণ হচ্ছে এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসেনি, তাই ভুল। বি নাম্বার কোশ্চেনটা ভুল। কেন ভুল? কারণ এখানেও এক সেম প্যাটার্ন, যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব
আসেনি, আমাদের আসা উচিত। সি নাম্বার অপশনটা ঠিক আছে, যে হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী আজকে কিন্তু টেন্স শেখাবো, টেন্স সহ আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রুল শেখাবো। আমাদের লেকচার 4 এবং লেকচার 5 শেষ করবো আর আজকে ইনশাআল্লাহ। এখন দেখেন, খেয়াল করেন এখানে হচ্ছে যে 6 নাম্বার কোশ্চেনের সি নাম্বার অপশনটা কেন কারেক্ট? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এসেছে এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব চলে গেছে। আচ্ছা তাহলে বলেন তো ডি নাম্বার অপশনটা কেন ভুল, কেউ বলতে পারবেন? পরে এন্টার্ড আছে, গুড, ডিড পরে ভাই ডিড বসলে এন্টার হবে। হ্যাঁ এন্টার হবে। গুড, এই প্রশ্নে আপনাদের হচ্ছে এখানে এন্টার হইলে আমরা একটু বিবেচনা করতে পারতাম। হ্যাঁ, যেহেতু এন্টার্ড আছে সো আমাদের ভুল। তাহলে আমাদের এই কোশ্চেনে হ্যাড হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে গেছে এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব চলে গেছে। হ্যাঁ, এটাই ইনভার্সনের নিয়ম, এটাই ইনভার্টেড প্যাটার্ন। সো সি নাম্বার অপশন কারেক্ট। তারপরে দেখেন, বাক্যের শুরুতে যদি সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে তাহলে মেইন ক্লজে ইনভার্সন হবে। কোন ক্লজে? মেইন ক্লজ। যদি দুইটা ক্লজ থাকে তাহলে মেইন ক্লজ ইনভার্সন হবে। এই দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট এর পরের ক্লজটা অবশ্যই এটা সাবঅর্ডিনেট ক্লজ। হি রিচড অন টাইম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন খেয়াল করেন দ্যাট এর আগের ক্লজটা কি হবে? আগের ক্লজটা ইনভার্সন হবে। কেন ইনভার্সন? সোর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে ইনভার্সন হয়। সো এ নাম্বার অপশন ভুল, বি নাম্বার অপশন ভুল, সি নাই ডি, আমরা কোনটা নিব বলেন তো? সি। সি। দেখেন এখানেও জি কেন ভাইয়া। আমরা, হ্যাঁ এখানেও অনেকের মনে কোশ্চেন আসতে পারে কেন আমরা ডি নিব না। হ্যাঁ, এখানে এই দেখেন পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সই নিব। হ্যাঁ, এটা কোনো ইফ কন্ডিশনাল না যে আমরা এইভাবে দিব উড প্লাস ভার্ব ওয়ান, কোনো দরকার নেই। দ্যাট এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, সো দ্যাট এর পরেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিতে পারবো, বা দ্যাট এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স পরে পাস্ট পারফেক্ট টেন্সও নিতে পারবো। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডিড হি রান দ্যাট। হ্যাঁ, ডিড এর পরে হি, রান কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, রান রেন, তারপরে আবার রান। হ্যাঁ, এটা মনে রাখবেন। আর ইউ এন, আর এ এন, আর ইউ এন, সো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে। তাহলে ডিড হি রান, এটা ঠিক আছে। ডিড হি রান, এটা ঠিক আছে। সো অ্যান্সার হবে হচ্ছে সি। আচ্ছা তারপরে দেখেন 8 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। সোর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে কি হয়? ইনভার্সন হয়। তাহলে ইনভার্সন প্যাটার্ন কোনটা আছে একটু দেখে ফেলি। এখানে দুইটা ক্লজ, একটা ক্লজ হচ্ছে দ্যাট এর পরে আর একটা ক্লজ হচ্ছে দ্যাট এর আগে। তাহলে দ্যাট এর আগের ক্লজটা প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজ ইনভার্সন হবে। আমি বলেছি যে অনেক সময় কি হয়, অনেক সময় মেইন ভার্বটাই, অনেক সময় অক্সিলারি ভার্ব মেইন ভার্বের কাজ করে আর মেইন ভার্বটাই সাবজেক্টের আগে চলে যায়। এখানে দেখেন এ নাম্বার ভুল, কোনো ভার্বই নেই এখানে। বি নাম্বার কেন ভুল? কারণ আগে সাবজেক্ট এসছে পরে ভার্ব এসছে। এই যে হার ইনভেস্টমেন্ট, পরে ভার্ব চলে গেছে, এটা তো রেগুলার প্যাটার্ন হয়ে গেল, আমাদের তো ইনভার্টেড প্যাটার্ন করতে হবে। সো প্রফিটেবল, তাহলে সোর পরে অ্যাডজেক্টিভ, আমাদের কি করতে হবে? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বটা নিয়ে আসতে হবে। তাহলে এটা ঠিক আছে, সি নাম্বার অপশন কারেক্ট। আচ্ছা ডি নাম্বার অপশনে কেন ভুল? কারণ দ্যাট একটা ক্লজ মার্কার আছে, দ্যাট এর আগে একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসার দরকার ছিল। নাই, এই বাক্যে কিন্তু ওয়াজ কিন্তু ফাইনাইট ভার্ব। হ্যাঁ, সো অ্যান্সার হচ্ছে সি। তারপরে দেখেন লেট মি গো অন এ পিকনিক, তাহলে এটা কি হবে বলেন তো? লেট মি থাকলেও কিন্তু উইল ইউ হয়। উইল হ্যাঁ, ইউ। আর উইল ইউ। উইল ইউ হবে কেন? আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম হচ্ছে উইল ইউ বসাই দিলেই হয়ে যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো আমাদের যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো আমাদের উইল ইউ নিতে হবে। কি নিতে হবে? উইল ইউ। আচ্ছা লেট আস থাকলে আমাদের শ্যাল উই নিয়ে যেত, লেট আস বা লেটস থাকলে আমাদের শ্যাল উই নিয়ে যেত। এখানে যেহেতু লেট মি, তার মানে হচ্ছে কি হচ্ছে উইল ইউ হবে। হ্যাঁ, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন জানি কি স্বাভাবিকভাবে উইল ইউ হয়, হ্যাঁ ভার্ব দিয়ে শুরু হলে। আচ্ছা তারপরে দেখেন 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেনটা অনেকেই ভুল করেছেন কিন্তু। দি চাইল্ড ইজ বিউটিফুল, চাইল্ড কিন্তু সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। আচ্ছা এখন দেখি এখানে দি একটা অপশন দেওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ, যাই হোক, তাই নিয়ে আমি আপনাদের জন্য কোশ্চেন সহজ করে দিয়েছি। আচ্ছা দি চাইল্ড ইজ বিউটিফুল, তাহলে চাইল্ড এর পরিবর্তে ইট হয় কেন? বোঝা যায় না যে চাইল্ড হচ্ছে ছেলে নাকি মেয়ে। তো অ্যান্সার হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। সো সি নাম্বার অপশন কারেক্ট, আর বাকিগুলো সবই হচ্ছে ভুল। কারণ আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে এনটি যুক্ত করতে হয় এবং যে সাবজেক্ট থাকে তার প্রোনাউন ফর্মটা বসিয়ে দিতে হয়। সো সি নাম্বার অপশনটা কারেক্ট। আচ্ছা তারপরে দেখেন বাংলাদেশ হ্যাজ ওন দা ফুটবল ম্যাচ, কি হবে বলেন তো? ডি স্যার নম্বর হ্যাজ হবে, ডি নম্বর হবে। হ্যাঁ গুড, ডি এ নাম্বার। নম্বর ভাইয়া। না না, এ নাম্বারটা কেন ভুল? এ নাম্বারটা হচ্ছে ভুল কেন? দেখেন শোনেন, এখানে যদি আমাদের অন্য কোনো দেশ থাকতো,
হ্যাঁ, অন্য কোনো দেশ থাকতো, যদি আমি বলতাম যে হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো দেশ, তাহলে আমরা ইট ইউজ করতে পারতাম খুব ইজিলি, হ্যাজেন্ট ইট। কিন্তু কিন্তু যদি হচ্ছে বাংলাদেশ ইউজ করি, বাংলাদেশ হচ্ছে মাতৃভূমি আমাদের, এই জন্য আমাদের হচ্ছে সি ইউজ করতে হবে, মাতৃভূমির পরিবর্তে সি, মায়ের ভূমি, সো আমাদের সি ইউজ করতে হবে, হ্যাজেন্ট, হ্যাজেন্ট সি ইউজ করবেন, হ্যাঁ। আচ্ছা, সো বাংলাদেশের পরিবর্তে আমরা হ্যাজেন্ট সি ইউজ করব, কিন্তু অন্যান্য দেশ যদি থাকতো তাহলে আমরা অবশ্যই ইট ইউজ করতাম। আচ্ছা, সো 11-র অ্যান্সার হচ্ছে ডি। তারপরে 12 নম্বর কোশ্চেন, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। এই কোশ্চেনটা অনেকেই ভুল করেছেন। কিভাবে ভুল করেছেন দেখেন, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, এ লিটল থাকলে পজিটিভ, তাহলে করতে হবে নেগেটিভ। আর যদি শুধু লিটল থাকতো তাহলে নেগেটিভ থাকতো, করতে হতো পজিটিভ। আচ্ছা, এখন আমাদের এখানে এ লিটল পজিটিভ এবং এর অর্থ হচ্ছে পুকুরে সামান্য পরিমাণ পানি আছে, তাহলে পজিটিভ, তাহলে আমাদের ইজেন্ট দেয়ার করতে হবে, ইজের সাথে নট করে দিতে হবে, যেহেতু পজিটিভ সেন্টেন্স নেগেটিভ করতে হয় ঠিক কোশ্চেন করতে হলে, তাহলে ইজেন্ট দেয়ার কি করতে হবে, ইজেন্ট দেয়ার। দেয়ার এর পরে কিন্তু সবসময় আর হয় না, এটা মনে রাখবেন, হিয়ার দেয়ার কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এ লিটল ওয়াটার এখানে সাবজেক্ট, তাহলে এ লিটল ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজেন্ট ইট, ইজেন্ট দেয়ার কি হবে, ইজেন্ট দেয়ার, দেয়ার থাকলে দেয়ারই বসে যাবে, হ্যাঁ। আর যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ, ইজেন্ট দেয়ার। আচ্ছা, তারপরে 13 নম্বর কোশ্চেন দেখেন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হ্যাঁ। মনে রাখবেন, ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ এ ফ্যাক্ট, এর মধ্যে সঠিক হচ্ছে দিস ইজ এ ফ্যাক্ট বা ইট ইজ এ ফ্যাক্ট, এইভাবে করতে হয়, হ্যাঁ। দিস ইজ এ ফ্যাক্ট, এটা একটা ঘটনা, এইরকম বলা যায় না দিস ইজ এ ট্রু ফ্যাক্ট বা হচ্ছে দিস ইজ দিস ইজ ড্যাশ পারফেক্ট, দিস ইজ মোর পারফেক্ট বা মোস্ট পারফেক্ট, কখনো বলা যায় না, কি বলতে হয়, দিস ইজ পারফেক্ট, পারফেক্ট মানে পারফেক্টই। এর আবার মোস্ট মোর কি, পারফেক্ট মানে নিখুঁত, ফ্যাক্ট মানে ফ্যাক্ট, এটা আবার ট্রু ফ্যাক্ট বলা যাবে না বা ফলস ফ্যাক্ট, এরকম হয় না। ইট ইজ এ ফ্যাক্ট, ইট ইজ এ ফ্যাক্ট, এটা একটা ঘটনা। সো ডি নাম্বার হবে, আনসার হবে হচ্ছে ডি। এইগুলো হচ্ছে রিডান্ডেন্সির কোশ্চেন। এনাফ, সাফিসিয়েন্ট একসাথে ইউজ করা যায় না, তারপরে হচ্ছে ওল্ড অ্যানসিয়েন্ট একসাথে ইউজ করা যায় না, নিউ ইনোভেশন একসাথে ইউজ করা যাবে না, হ্যাঁ, নট, নেভার এগুলো একসাথে ইউজ করা যায় না, এগুলো একটু মনে রাখবেন, তাহলে অ্যান্সার হবে দিস ইজ এ ফ্যাক্ট। এই ফ্যাক্ট কিন্তু নাউন, কারণ আর্টিকেলের পরে একটা শব্দ নাউন হয়। তারপরে 14 নম্বর কোশ্চেন হচ্ছে ফেইথ ইন আর হোপস ফর, এটা প্রিপজিশন, ফেইথ ইন মানে বিশ্বাস করা, হোপস ফর মানে আশা করা, আকাঙ্ক্ষা করা, তাহলে অ্যান্সার হবে হি হ্যাড ফেইথ ইন এন্ড হোপস ফর দ্য ফিউচার, সে বিশ্বস্ত হয়েছিল এবং আশা করেছিল ভবিষ্যতের প্রতি, হ্যাঁ। তাহলে হচ্ছে বা আশা করে ভবিষ্যতের প্রতি, তাহলে হি হ্যাড ফেইথ ইন এন্ড হোপস ফর, এটাই কারেক্ট, আর বাকিগুলো সব ভুল, কারণ ফেইথের পরে ইন ব্যবহার করতে হয়, হোপস এর পরে ফর ব্যবহার করতে হয়। তারপরে 15 নম্বর কোশ্চেন, এটা একটা ফ্রেজ থেকে কোশ্চেন দিয়েছে, দেখেন ফ্রেজ, ফ্রেজাল, ফ্রেজাল ওয়ার্ডস, এটা খেয়াল করেন, ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হুবহু, ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হুবহু, দেখেন খেয়াল করেন, সে অ্যান্সার কপি করেছিল হুবহু, হ্যাঁ, একজনের আরেকজন পুরোটাই দেখে ফেলছে, তাহলে হি কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হুবহু, তাহলে অ্যান্সার হবে বি। তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 16, ওয়ান অফ মাই আঙ্কেলস ডাইড ড্যাশ ম্যালেরিয়া, আমরা জানি যে ডাই অফ মানে রোগে মারা যাওয়া, ম্যালেরিয়া একটা রোগের নাম, হ্যাঁ। তাহলে রোগে মারা যাওয়া হইলে অফ হয়, দেশের জন্য মারা যাওয়া হইলে ফর হয়, শান্তিতে মারা যাওয়া বা ঘুমের মধ্যে মারা যাওয়া হয় ডাই ইন পিস বা ডাই ইন স্লিপ। তারপরে হচ্ছে ডাই ইন হার্ডনেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া, হ্যাঁ, এইগুলো কিন্তু মনে রাখবেন, আমার বইতে দেখবেন হচ্ছে 8-10টা 10-11টা দেওয়া আছে ডাই দিয়ে, হ্যাঁ, যে অবহেলায় মারা যাওয়া হইলে কি হয়, হ্যাঁ, ডাই থ্রো নেগলিজেন্স, বা হচ্ছে আপনার বিলুপ্ত হয়ে যাওয়া অর্থে কি হয়, হ্যাঁ, বা অপ্রচলিত হওয়া অর্থে কি হয়ে যায়, হ্যাঁ, এইগুলো কিন্তু মনে রাখবেন। ডাই বাই অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অর্থে ডাই বাই হয়, হ্যাঁ, এগুলো মনে রাখবেন। ডাই ফ্রম অতিরঞ্জিত বা কোনো কিছুর কারণে মারা যাওয়া হলে ডাই ফ্রম হয়। আচ্ছা দেখেন তাহলে, হ্যাঁ, তাহলে আমরা এটা জানলাম যে হচ্ছে ডাই অফ ম্যালেরিয়া রোগে মারা যাওয়া অর্থে। তারপরে দেখেন ওয়ান শুড ক্লিং ড্যাশ ওয়ান্স পেইন, এটার অর্থ হচ্ছে ক্লিং টু মানে লেগে থাকা, সরি পেইন কেন বলছি, প্ল্যান, হ্যাঁ, খেয়াল করেন যে হচ্ছে ওয়ান শুড একজনের উচিত লেগে থাকা তার কর্ম পরিকল্পনা বা পরিকল্পনার প্রতি, হ্যাঁ, তাহলে হচ্ছে আবার এখানে প্রতি অর্থ হইলেও কিন্তু এখানে লেগে থাকা অর্থে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে হচ্ছে
হ্যাঁ, ও আচ্ছা, ক্লিং টুই তো, তাহলে তো কোনো সমস্যা নেই। ক্লিং টু, তাহলে ওয়ান শুড ক্লিং টু ওয়ান্স প্ল্যান, একজনের উচিত হবে লেগে থাকা তার পরিকল্পনার সাথে, হ্যাঁ, পরিকল্পনার প্রতি। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা একবারে মুখস্থ করে ফেলতে হবে যে ক্লিং টু মানে লেগে থাকা, পরিকল্পনার প্রতি লেগে থাকতে হবে, এটা বলতেছে। তো অ্যান্সার হবে হচ্ছে 17 সি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন ফন্ড অফ আর ফন্ডনেস ফর, মনে রাখবেন ফন্ড অফ আর ফন্ডনেস ফর এর অর্থ হচ্ছে প্রিয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলছে হি হ্যাজ গ্রেট ফন্ডনেস ফর ক্লাসিক্যাল মিউজিক, তাহলে মনে রাখবেন ফন্ড অফ আর ফন্ডনেস ফর। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফন্ডনেস ফর। আচ্ছা, তারপরে দেখেন ওভারওয়ার্ক মানে অতিরিক্ত কাজ, উইল টেল ড্যাশ হেলথ, টেল আপন মানে হানি ঘটা, মানে হচ্ছে ক্ষতি হওয়া, হানি ঘটা, তাহলে হচ্ছে অতিরিক্ত কাজ আমাদের স্বাস্থ্যের হানি ঘটায়, তাহলে অ্যান্সার হবে কি ওভার ওয়ার্ক উইল টেল আপন ইওর হেলথ। হ্যাঁ, অতিরিক্ত কাজ তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, হ্যাঁ, স্বাস্থ্যের প্রতি ক্ষতি করবে, হ্যাঁ, বা স্বাস্থ্যের উপর ক্ষতি করবে, বা ওভারওয়ার্ক অতিরিক্ত কাজ স্বাস্থ্যের ক্ষতি করে, হ্যাঁ, বা ক্ষতি করবে এরকম। সো অ্যান্সার হবে হচ্ছে ওভারওয়ার্ক উইল টেল আপন ইওর হেলথ। তারপরে কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 কি হবে? ইউ শুড অ্যাভেইল ওয়ানসেলফ অফ বা অ্যাভেইল ইয়োরসেলফ অফ দিস অপরচুনিটি। অ্যাভেইল অফ মানে সুযোগের সদ্ব্যবহার করা, মানে সুযোগকে কাজে লাগানো, তাহলে অ্যাভেইল অফ হবে। হ্যাঁ, অ্যাভেলেবল টু হয় কিন্তু অ্যাভেলেবল টু, কিন্তু অ্যাভেইল অফ, অ্যাভেইল অফ মানে হচ্ছে হ্যাঁ টেক দ্য অপরচুনিটি, মানে হচ্ছে সুযোগটা গ্রহণ করা, তাহলে হচ্ছে ইউ শুড অ্যাভেইল ইউরসেলফ হ্যাঁ অফ দিস অপরচুনিটি। হ্যাঁ, সো আমাদের এখান থেকে 20টা কোশ্চেন সলভ হয়ে গেল। এখন আমরা যেহেতু দুপুরে কিছু কোশ্চেন, দুপুরে 135টা কোশ্চেনের পরীক্ষা নিয়েছিলাম, ওখান থেকে আমরা কিছু দূর এগোই না, এই একদিনে কিন্তু আমরা এটা শেষ করতে পারবো না, আমরা কিছু দূর এগিয়ে তারপরে আমরা ক্লাস শুরু করবো। আচ্ছা, তাহলে আমাদের সেই কোশ্চেনটা কোথায়, এটা একটু আমরা এখন খুঁজে বের করি। হ্যাঁ, এখানেই আছে আমাদের কোশ্চেন, এই যে কোশ্চেন পেয়ে গেছি আমরা। দেখেন এই কোশ্চেন গুলো এতটাই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ব্যারেনস্টোফেলের কোশ্চেন। হ্যাঁ, ব্যারেনস্টোফেলের কোশ্চেন, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় হুবহু কোশ্চেন তুলে দেয়, একবারে হুবহু কোশ্চেন তুলে দেয়। তো এই কোশ্চেন গুলো এমন এত এত হচ্ছে মনোযোগের সাথে এক্সারসাইজ করবেন যে অপশন দেখলেই মোটামুটি জানো পরীক্ষার হলে পারা যায়, কারণ এখান থেকে হচ্ছে কোশ্চেন তুলে দেয় এবং বুঝে বুঝে সলভ করতে হবে কিন্তু এই কোশ্চেন গুলো, এবং খুব ইজিলি আমাদের সলভ হয়ে যাবে, কারণ আমাদের কিছু ক্লাস হয়েছে এবং কিছু ক্লাসে আমরা অনেক কিছু শিখে ফেলেছি এখান থেকে। তাহলে দেখেন আমরা জানি সিন্স এর পরে স্পেসিফিক টাইম বসে এবং ফর এর পরে ডিজিট প্লাস টাইম বসে। আমরা কিছু শিখিয়েছিলাম না যে সিন্স প্লাস স্পেসিফিক টাইম, সিন্স মর্নিং, সিন্স 1970, সিন্স 1971, তাই না? আচ্ছা, সিন্স সানডে, সিন্স সরি সিন্স স্যাটারডে, সিন্স সানডে, হ্যাঁ, এইভাবে করতে হয়। হ্যাঁ, তো অ্যান্সার হবে হচ্ছে সিন্স, হ্যাঁ, সিন্স প্লাস বিগিনিং অফ টাইম বা সিন্স প্লাস স্পেসিফিক টাইম, হ্যাঁ, বা সিন্স 7 o'clock, নির্দিষ্ট টাইম কিন্তু ক্লক টাইম। সো সিন্স, এখানে হচ্ছে সিন্স প্লাস স্পেসিফিক টাইম মানে নির্দিষ্ট সময়। সো অ্যান্সার হবে সিন্স 1970। অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া হচ্ছে ইন কেন হবে না? দেখেন আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, আমরা সিন্স আর ফরের ব্যবহার করে থাকি। তাহলে 1970 সাল ধরে কি বলতেছে, পলিটিক্যাল ডেমনস্ট্রেশন অন আমেরিকান ক্যাম্পাসেস গুলোতে, হ্যাঁ, পলিটিক্যাল ডেমনস্ট্রেশন কমেছে কিন্তু, হ্যাঁ, এত বছর ধরে। সো অ্যান্সার হবে সিন্স 1970। আচ্ছা, এখনো অনেকে জয়েন করতেছে কেন? আচ্ছা, তারপরে ভাইয়া দেখেন, হ্যাঁ বলেন। সিন্স আর হ্যাঁ, ফরের মধ্যে সিন্স আর ফরের মধ্যে, ফরের পরে ডিজিট প্লাস টাইম হয়, সংখ্যা প্লাস সময়। সংখ্যা প্লাস সময়টা কেমন, যেমন আমরা যদি বলি ফর 7 days, ফর 7 years, ফর 7 months, তাহলে ফরের পরে ডিজিট প্লাস টাইম হয় আর সিন্স এর পরে স্পেসিফিক টাইম হয়। তবে ব্যতিক্রম কি, সিন্স 7 o'clock, 7 o'clock কিন্তু নির্দিষ্ট টাইম, হ্যাঁ, এই জন্য সিন্স 7 o'clock। আবার কি একটা ব্যতিক্রম যদি কখনো দেখি, সিন্স লাস্ট 7 days, মানে শেষ 7 দিনকে নির্দিষ্ট করতেছে, তাহলে সিন্স লাস্ট 7 days, এভাবে করতে হয়। আর বাকি সব ক্ষেত্রে ফরের পরে সংখ্যা প্লাস সময়, ফর 7 days, ফর 7 years, ফর 7 months, হ্যাঁ, এভাবে করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা তারপরেরটা দেখি ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়।
হ্যাঁ, আর বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই কোশ্চেনটা এর আগেও বুঝিয়েছি এই ধরনের কোশ্চেন। সো অ্যান্সার হবে হচ্ছে ইউজ টু ট্রেড। তাহলে অ্যান্সার হবে, আমরা জানি ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা তো সঠিক। সো অ্যান্সার হবে হচ্ছে ইউজ টু ট্রেড। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতে অভ্যস্ত ছিল। আচ্ছা, অতীতকালে কোনো কাজ অভ্যস্ত থাকা অর্থে এইভাবে আমরা ইউজ করি, ইউজ টু সুইম ইন দ্য রিভার, ইউজ টু সুইম ইন দ্য রিভার, ইউজ টু প্লে ফুটবল, ইউজ টু ট্রেড গুডস। এই গুডস মানে কিন্তু মালপত্র। হ্যাঁ, আচ্ছা, এই গুডস কিন্তু নাউন, আর যে গুড আমরা বলি ভালো সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে দেখেন অবজেক্ট টু। আমরা জানি কিছু টুর পরে ভার্ব আসলে আইএনজি হয়, এগুলো কিন্তু আমি প্রায় ক্লাসেই বলি যে অবজেক্ট টু, অল্টারনেটিভ টু, তারপরে হচ্ছে উইথ এ ভিউ টু, বি অ্যাকুস্টম টু, বি ইউজ টু, তারপরে হচ্ছে আমাদের কি বিকাম ইউজ টু, গেট ইউজ টু। হ্যাঁ, অল্টারনেটিভ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা মনে রাখবেন। তারপরে ওর্থ, তারপরে হচ্ছে আমাদের মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এগুলো এগুলো হচ্ছে আমার দেখবেন যে বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এর অধিকাংশই আমি কিন্তু বইয়ে লিখে দিয়েছি, ওই যে হচ্ছে ইনফিনিটিভ এন্ড জিরান্ড উইথ ভার্বস, এইখানে দেখবেন। তাহলে আমরা জানি অবজেক্ট টুর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, তাহলে কলিং। আর ভার্বের সাথে আইএনজি আমরা প্রোনাউনের ক্লাসে বলছি যে ভার্বের সাথে আইএনজি বা নাউনের আগে পসেসিভ বসে, কি বসে? পসেসিভ। তাহলে অ্যান্সার হচ্ছে যে অবজেক্ট টু মাই কলিং। হ্যাঁ, তাহলে এখানে পসেসিভ প্রোনাউন হিসেবে মাই এসছে কিন্তু, তাহলে দেখেন অবজেক্ট টু মাই কলিং, তাহলে অ্যান্সার হচ্ছে বি। আপনারা যদি বুঝতে না পারেন আর একটু জুম করে দিতে পারি, বা আপনারাও জুম করে নিতে পারেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরে কত নাম্বার কোশ্চেন? নট অনলি থাকলে কি জানি হয়? এই আপনারা বলেন, not only থাকলে কি হয়? বাট অলসো। হ্যাঁ, গুড। নট অনলি থাকলে বাট অলসো হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কখনো বাক্যে শুধু নট থাকে তাহলে কিন্তু পরে বাট বসতে পারে। তাহলে নটের সাথে বাটের সম্পর্ক, আর নট অনলির সাথে বাট অলসো সম্পর্ক, বোথের সাথে এন্ড এর সম্পর্ক, আইদারের সাথে কার সম্পর্ক? আইদার অর। আইদারের সাথে নাইদারের সম্পর্ক না, কিন্তু আইদারের সাথে অরের সম্পর্ক, নাইদারের সাথে নরের সম্পর্ক। হ্যাঁ, সোর সাথে দ্যাটের সম্পর্ক, বা সোর সাথে অ্যাজ এর সাথে অ্যাজ, এগুলো একটু মনে রাখবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, তাহলে নট অনলি থাকলে বাট অলসো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন 5 নাম্বার কোশ্চেন। আমরা পজিটিভ ভার্ব আর আইডিয়া গত ক্লাসে আমরা নিয়েছি যে পজিটিভ ভার্বে কি হয়। পজিটিভ ভার্বে কি হয় যে হেডের পরে যদি ডুয়ার থাকে, হেডের পরে যদি ডুয়ার থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে অ্যান্সার হবে কি? দেখেন ডুয়ার কিন্তু এই জেনারেল গ্রান্ট, জেনারেল লি, এরা কিন্তু হচ্ছে ব্যক্তি। বাংলাদেশের ব্যক্তি হইলে রহিম করিম থাকতো, এরা কিন্তু হচ্ছে হয় আমেরিকান সিটিজেন অর ব্রিটিশ সিটিজেন। সো এদের নামগুলো এমনই। হ্যাঁ, এটা ব্যারেনস্টোফেল বই থেকে তোলা তো। আর বাংলাদেশি ভার্সন, বাংলাদেশের বই হইলে আমরা রহিম করিম তারপরে ইত্যাদি ইত্যাদি লিখতাম। তাহলে এই যে ডুয়ার ব্যক্তি, হ্যাঁ, ডুয়ার হেডের পরে ব্যক্তি আছে যার কাজ করার ক্ষমতা আছে। সো তাহলে আমাদের ভার্বের বেস ফর্মটা, প্রেজেন্ট ফর্মটা নিতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এমডব্লিউটি মিট। হ্যাঁ, আর এমইটি মিট কিন্তু ভি টু পাস্ট ফর্ম, সো হবে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এমডব্লিউটি মিট। হ্যাঁ, এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখেন 6 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, 6 নাম্বার কোশ্চেনে এই জায়গায় একটা কমা হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বলছে ইফ এ রাবি ইজ হিটেড, ইফ এ রাবি ইজ হিটেড, রাবিকে যদি হিট করা হয় এটা তার কালার পরিবর্তন করে বা হচ্ছে হারায়, কালার হারায়। হ্যাঁ, তাহলে ইফ এর এক অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আর এক অংশে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারতো কিন্তু গ্রামারে ভুল আছে। দেখেন হ্যাজ এর পরে কখনো লুজ হয় না, আর ডাজ এর পরেও কখনো লুজ হয় না, একবারে লুজেস করে দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু লুজ ডাজ দিয়ে আবার লুজ দিয়ে যায় না। আই ডু, এরকম বলতে পারবেন না হি ডাজ গোস টু স্কুল, এরকম বলা যায় না, হি গোস টু স্কুল করতে হয়। তাহলে এইভাবে করা যাবে না। তাহলে উইল এর পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা ইউজ করা যাবে, উইল এর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করা যাবে। তাহলে ইফ এ রাবি ইজ হিটেড, ইট এই ইট কমাটা এখানে হবে না, কিন্তু কমাটা হবে হচ্ছে হিটেড এর পরে। হ্যাঁ, তাহলে হচ্ছে ইফ এ রাবি ইজ হিটেড ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার, এটা হবে। হ্যাঁ, তারপরে দেখেন 7 নাম্বার কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, কারণ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হয়, এটা একটা কন্ডিশনাল। তাহলে অ্যান্সার হবে ইফ এ স্মল স্পেসিমেন অফ দা embryonic fluid is removed from a fetus, it will be possible to determine whether the baby will be born with birth defects. তাহলে if এর রুলস বলছে if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইউজ করতে হবে আমাদের। হ্যাঁ ভাইয়া, So, হ্যাঁ বলেন।
ছয় নম্বরটা একটু দেখেন তো আবার। হ্যাঁ হ্যাঁ বলেন। ওইটা কি ভাব যদি থ্রি থাকতো তাহলে মানে ভাব যদি 3 নম্বর থাকতো তাহলে কি আমি ওটা হ্যাজ বসাতে পারতাম, মানে যেহেতু সত্য কথা দুইটাই। না না, হ্যাজ কেন বসাবেন? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এখানে যদি লুজেস থাকতো অপশনে তাহলে আমরা দিয়ে দিতাম লুজেস, ও কিন্তু আচ্ছা। এখানে তো লুজেস নাই, তাহলে ভুল। ডাজ দিয়ে আবার লুজ দেওয়া যাবে না তো। আপনি কি কখনো বলেন হি ডাজ গোস টু স্কুল, নাকি বলেন হি গোস টু স্কুল? হি গোস টু স্কুল বলেন। তাহলে ইট টেম্পোরারিলি লুজেস, মানে লুজ কে লুজেস যদি করতাম, কারণ ইট কিন্তু সিঙ্গুলার, ইট সিঙ্গুলার হলে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। লুজেস ইফ কালার থাকলে হতো, কিন্তু যেহেতু নেই তাহলে আমাদের যদি ইফ কন্ডিশনালে জিরো কন্ডিশনালে ভুল থাকে, গ্রামার এরকম গ্রামার ভুল থাকে, তাহলে আমরা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারটা নিতে পারবো। তাহলে অ্যান্সার হবে ইফ রাবি ইজ হিটেড উইল টেম্পোরারিলি রুজ ইটস কালার, এটা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে 7 নম্বর কোশ্চেন, ইফ এর রুলস ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তারপরে হচ্ছে আমরা 8 নম্বরে দেখি, এই কোশ্চেনটা অনেকেই ভুল করেছেন। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করেছেন, আমরা কিন্তু এর আগে আনসার দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে। হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে, অল অফ দ্য পিপল অফ দ্য AAME কনফারেন্স আর ড্যাশ। শোনেন, কিছু ওয়ার্ড আছে দেখতে প্লুরাল কিন্তু আসলে এরা সিঙ্গুলার। হাওয়াই মিঠাই যেমন দেখতে অনেক খেতে কম না, এরাও তেমন দেখতে প্লুরাল কিন্তু খাইতে সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে দেখতে প্লুরাল কিন্তু হচ্ছে এরা হচ্ছে সিঙ্গুলার, যেমন ম্যাথমেটিক্স, অপটিক্স, গ্যালোস, মামস, নিউজ, ফিজিক্স। হ্যাঁ, ম্যাথমেটিক্স, তারপরে এইগুলো, হ্যাঁ ইকোনমিক্স, এগুলো হচ্ছে দেখতে প্লুরাল। নিউজ, এগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে এরা সিঙ্গুলার। সো দেখেন, আমরা জানি নাউনের আগে যে ওয়ার্ড ব্যবহার হয় সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে টিচারের আগে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কিন্তু এটা সিঙ্গুলার। কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যোগ হয় না, কিন্তু এখানে যোগ হয়েছে কেন? এটা কিন্তু সিঙ্গুলারই, অ্যাডজেক্টিভ হইলেও সিঙ্গুলার। পরপর দুইটা নাউন বসলে আগের নাউনটা কিসের কাজ করে কেউ বলতে পারবেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। যদি আমি বলি আই হ্যাভ এ কলেজ ব্যাগ, বা আই হ্যাভ এ ইউনিভার্সিটি ব্যাগ, কলেজ বানান কিন্তু COLLEG। হ্যাঁ, তাহলে এই ব্যাগ কিন্তু নাউন, আর নাউনের আগে এই যে ওয়ার্ডটা ব্যবহার হয়েছে এখানে, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? কলেজ, কলেজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন। অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে স্বাভাবিকভাবে এস বাই এস যোগ হয় না, এটা বলা ভুল হবে, আসলে এস বাই এস যোগ হয় না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ সিঙ্গুলার হয়, আর এই ম্যাথমেটিক্স কিন্তু এখানে সিঙ্গুলার। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ম্যাথমেটিক বলে কিছু নাই, ম্যাথমেটিক বলে কিছু নাই, কিন্তু আছে কি? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত, আর একটা আছে ম্যাথমেটিশিয়ান মানে গণিতবিদ। সো অ্যান্সার হবে এখানে হচ্ছে ম্যাথমেটিক্স। এ নাম্বার হবে না, কারণ ম্যাথমেটিক দিছে ভুল। বি নাম্বারও সেম কারণে ভুল। সি নাম্বারটা ভুল কেন? কারণ আমরা জানি বাক্যের শুরুর অংশ দেখেন হচ্ছে সাবজেক্ট প্লুরাল, অল প্লুরাল, এরপরে ভার্বটাও প্লুরাল, তাহলে এরপরে নাউন বা প্রোনাউনটাও স্বাভাবিকভাবে কি হবে? প্লুরাল। হ্যাঁ, তাহলে অল অফ দ্য পিপল এট দ্য AAME কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স। তারপরে দেখেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে কি, টু জেনারেট ইনকাম ম্যাগাজিন পাবলিশার মাস্ট ডিসাইড হোয়েদার টু ইনক্রিজ দ্য সাবস্ক্রিপশন প্রাইস অর। আমরা কি প্যারালিজম করেছিলাম ক্লাসে? প্যারালিজম যদি করে থাকি তাহলে হচ্ছে আমরা এতটুকু বলেছিলাম যে আইদারের পরে নাউন হইলে অরের পরেও নাউন হয়, শুধু অরের আগে নাউন হইলে পরেও নাউন হয়, অরের আগে যদি ইনফিনিটিভ হয় তাহলে অরের পরেও ইনফিনিটিভ হবে। মানে 10 লাইন, যেমন 10 লাইনের মধ্যে যেমন সমান দূরত্ব, এই প্যারালিজম বা প্যারালাল স্ট্রাকচারেও কিন্তু সমান দূরত্ব থাকে এরকম। হ্যাঁ, আইএনজি আইএনজি, তারপরে হচ্ছে আমাদের এরকম নট অনলির পরে হচ্ছে যদি ইনফিনিটিভ ইউজ করতে হয়, বাট অলসোর পরেও ইনফিনিটিভ, নট অনলির পরে নাউন, বাট অলসোর পরেও নাউন, নট অনলির পরে অ্যাডজেক্টিভ, বাট অলসোর পরেও অ্যাডজেক্টিভ, এইভাবে মান্য করতে হবে। তাহলে এখানে দেখেন তো অরের আগে কি আছে বলেন তো? অরের আগে আছে ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, টু ইনক্রিজ দ্য সাবস্ক্রিপশন প্রাইস, অর কি হবে তাহলে? এ হবে অ্যান্সার। হ্যাঁ, এ হবে। টু সেল অ্যাডভার্টাইজিং, টু সেল অ্যাডভার্টাইজিং, এটা অ্যান্সার হবে। তারপরেরটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন খুবই সহজ কোশ্চেন, কারণ ইফ যুক্ত ক্লজে এক পাশে উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান থাকলে অপর পাশে ওয়ার হয়, ওয়াস না হয়ে ওয়ার হয়, কারণ আনরিয়েল পাস্টে কখনো ওয়াস হয় না, ওয়ার হয়। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। সো অ্যান্সার হবে হচ্ছে 10-এর ওয়ার।
আচ্ছা, তারপরে 11 নাম্বার কোশ্চেন। এটা কিন্তু আমরা গত ক্লাসে বুঝেছি যে ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ হাইপোথাইজ দ্যাট, ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ সেড দ্যাট, ইট ইজ নোন দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, তাই না? ইট ইজ হচ্ছে ট্রু দ্যাট, এইভাবে করতে হয়। কখন আপনি ইট ইজ বিলিভিং দ্যাট, ইট ইজ নোয়িং দ্যাট এইভাবে করা যাবে না। কিভাবে করতে হবে? ইট ইজ বিলিভ দ্যাট। আরেকটা জিনিস মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে, বা যদি শুধু মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের আগেই কিন্তু অ্যাডভার্ব বসে। যেমন হি অলওয়েজ গোস টু স্কুল, গোসের আগে অলওয়েজ। আমি যদি বলি হি হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক বা হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে এই যে হ্যাজ আর কমপ্লিটেড এর মাঝখানে অলরেডি বসে গেল। তাহলে মনে রাখবেন যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কি বসে? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে আমাদের অ্যাডভার্ব বসে। এই কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অপশন সহ কোশ্চেন তুলে দেয়। হ্যাঁ, আপনারা যারা ব্যালেন্স টোফেল পড়েছে তাদের ওখানে টোটাল প্রায় 170টার মতো রুলস আছে। সবগুলো রুলস যদিও গুরুত্বপূর্ণ না, আবার পরে কিন্তু মডেল টেস্ট আছে 8টা, এর সেকশন 2 গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেকশন 2 তে 25টা করে কোশ্চেন আছে, কিন্তু ওখানকার অনেক কোশ্চেন এখানে তুলে দেওয়া। সো আমাদের এই কোশ্চেন গুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে। আচ্ছা, মানি, তাহলে অ্যান্সার হবে ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 12, কি হবে? ফর দ্য ইনভেস্টর হু ড্যাশ মানি। মানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলেন তো? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। হ্যাঁ, মানি একটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, মানি যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এর আগে আমরা ডিটারমিনার কি ইউজ করতে পারবো? লিটিল অথবা হচ্ছে মাছ। আমরা কিন্তু ফিউ বা মেনি কাউন্টেবল প্লুরাল নাউনের সাথে ইউজ করি। হ্যাঁ, যা যা ডিটারমিনার কিন্তু আমার বইয়ে কিন্তু দেখেন, অন্যান্য বাজারের অন্যান্য সাজেশন বইয়ের সাথে আমার সাজেশন বইয়ের কিন্তু একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য। সেটা হচ্ছে কি, হ্যাঁ, অন্যান্য অনেক সাজেশন বই থাকতে পারে, কিন্তু আমার সাজেশন বইয়ে যেমন ভাবে দেওয়া আছে যে প্রথমে নিয়মগুলো দেওয়া আছে, তারপরে কিন্তু আমাদের এক্সারসাইজ দেওয়া আছে। হ্যাঁ, সো এটা ইজিলি আপনারা ক্যাপচার করতে পারবেন। যদি নিয়ম দেওয়া থাকে এক্সারসাইজ করাটা ইজি হয়ে যায় নিয়ম পড়ে। সো এখানে দেখেন নিয়ম কি কিভাবে দিয়ে আমার বইতে, যে হচ্ছে কোনগুলো কাউন্টেবল নাউনের ডিটারমিনার, কোনগুলো আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, কোনগুলো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। হ্যাঁ, তাহলে এখানে আমরা জানি ফিউ কাউন্টেবল প্লুরাল নাউনের ডিটারমিনার হবে না, মানে যেহেতু আনকাউন্টেবল নাউন, সো এর সাথে আমাদের লিটিল এর সম্পর্ক হবে। কিসের সম্পর্ক? লিটিল। আবার এখানেও তো লিটিল আছে, কিন্তু হবে না কেন? আমরা আনকাউন্টেবল নাউনের, আমরা হচ্ছে নাউন পড়ার দিনা বলেছিলাম যে হচ্ছে নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য পড়েছিলাম। সেটা কি, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যোগ করা যায় না, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, বিশেষ করে এন বসে না, আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, এরকম অনেক অনেক বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম কিন্তু। হ্যাঁ, এবং আমরা ওই দিন কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য পড়েছিলাম, নাউনের অনেক ভাগ পড়েছিলাম। সো এটা আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না। সো আমাদের অ্যান্সার হবে হ্যাজ ভেরি লিটল। হ্যাজ ভেরি লিটল, বি নাম্বার অপশন কারেক্ট। আচ্ছা, পজিটিভ সেন্টেন্সে আমাদের অ্যাজ ডট 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 অ্যাজ হয়, আর নেগেটিভ সেন্টেন্সে আমাদের সো ডট 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 অ্যাজ হয়। আচ্ছা, এই সেন্টেন্সটা নেগেটিভ না পজিটিভ? এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ। সো আমাদের অ্যাজ এর সাথে কার সম্পর্ক? অ্যাজ এর সম্পর্ক, এটাই হবে। হ্যাঁ, 13 হবে। অ্যাজ এর সাথে টু ইউজ করা যাবে না, সোর সাথে টু ইউজ করা যাবে না, আবার সোর সাথে অ্যাজ ইউজ করা যাবে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে। পজিটিভ সেন্টেন্সে কখনো সোর সাথে অ্যাজ ইউজ করা যাবে না। তাহলে অ্যান্সার হবে প্রাইসেস ফর বাইকস ক্যান রান অ্যাজ হাই অ্যাজ $250। আচ্ছা, তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 14। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। আফটার আমরা ড্যাংলিং মডিফায়ার কিন্তু শিখেছি। ড্যাংলিং মডিফায়ারের কি, যারা ক্লাসটা করেননি, হ্যাঁ, আমার ব্যাচের এক্সাম ব্যাচ বা হচ্ছে আমার শর্ট কোর্সের স্টুডেন্ট, এই ড্যাংলিং মডিফায়ারের লিংক কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিতে হবে। কারণ ড্যাংলিং মডিফায়ার থেকে কিন্তু একটা কোশ্চেন দিতেই পারে যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষায়। আফটার ফিনিশিং মাই ডিগ্রি, ডিগ্রিটা শেষ করেছে কে বলেন তো? ডিগ্রিটা শেষ করেছে কে বলেন? আমি বা যে কোনো মানুষ। আমি শেষ আমি। করেছি। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে কি, আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি। বাক্যের সাবজেক্ট হবে আই। আমি শেষ করেছি, কোনো মানুষ শেষ করেছে, ইউনিভার্সিটি তো আর শেষ করতে পারে না, বা কোনো এডুকেশন শেষ করতে পারে না। তাহলে আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি। হ্যাড বেটার, উড বেদার, হ্যাঁ, এদের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে অ্যান্সার হবে কি, হ্যাড বেটার গেট। তারপরে দেখেন কোশ্চেন আর নাম্বার 14 নাম্বারটা আমার একটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি এখানে দেখছিলাম যদি কমা না থাকে, হুম, ডিগ্রির পরে যদি কমা না থাকে, সেক্ষেত্রে ওরা অ্যান্সার দিচ্ছে সি।
সি না না সি হবে না, শোনেন এখানে এই কোশ্চেনটা নিয়ে হ্যাঁ অনেক বইতে ভুল দিতে পারে, খেয়াল করেন যে এই যে কমা, এই যে আপনার গ্যাপ, এই গ্যাপের আগে কি আছে, এই যে গ্যাপ না, গ্যাপের আগে আপনার কি আছে, আফটার ফিনিশিং দ্য ডিগ্রি, এই যে ডিগ্রি শেষ করার পরে, হ্যাঁ তাহলে এটা কমা না থাকলে সেক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারতেন। হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে কমা না থাকলে কমা দিয়ে কিন্তু আলাদা করে দিয়েছে, সো এখানে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণই নেই যে এই যে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন অফ মাই স্কলারশিপ। হ্যাঁ এই বাক্যের কথা স্কলারশিপ, স্যার, শোনেন এই বাক্যের হ্যাঁ স্কলারশিপের কন্ডিশন হইলেও কিন্তু ওইটা হয় না। হ্যাঁ যাই হোক, এই বাক্যে অবশ্যই যেহেতু কমা দিয়ে আলাদা করে দিয়েছে, এবং দেখেন প্রথম এই যে গ্যাপ, এই গ্যাপের আগের অংশটুকু হচ্ছে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, তো এটা অনুযায়ী করতে হবে। হ্যাঁ স্বাভাবিকভাবে ওই যে আমাদের হোয়াইল ওয়াকিং ওয়াকিং অন দা রোড এরকম থাকে, হোয়াইল গোয়িং টু দা ক্লাস, এইভাবে কিন্তু আমরা করে থাকি। হ্যাঁ সো এই বাক্যে যেহেতু কমা দিয়ে আলাদা করেছে এবং গ্যাপের আগেই হচ্ছে এই অংশটুকু রয়েছে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, সো অ্যান্সার আমাদের এইটা দেখেই করতে হবে। আফটার ফিনিশিং মাই ডিগ্রি, ডিগ্রিটা শেষ করার পরে, কে শেষ করেছে, আমি। আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ জি, আপনার কোশ্চেন বলেন। শোনেন আমিও আমিও সলভ এর হয়ে আগে গেছে স্যার। আমিও এর আগে কিন্তু এইসব কোশ্চেনের সম্মুখীন হয়েছি। হ্যাঁ যে অনেক বইতে এরকম থাকতে পারে, হ্যাঁ অনেকেই আমাকে বলেছে কিন্তু এর আগে, বা আমি নিজে গেস করেছি বা গেস করিনি না, নিজে আগে দেখেছি হয়তো কোনো কোনো বইতে এরকম থাকতে পারে, বা বিভিন্ন জন যৌক্তিকতা সহিত এই কোশ্চেনটা হচ্ছে ব্যাখ্যা করে। তবে আমি আমার কথা বললাম, হ্যাঁ যে এইভাবে করবেন আপনারা। তারপরে দেখেন হচ্ছে 15 নাম্বার। কারণ আমি কিন্তু ওই আমার বইতে অনেকগুলো এরকম ড্যাংলিং মডিফায়ার এর এক্সারসাইজ দিয়ে দিয়েছি। হ্যাঁ সচরাচর আপনারা দেখবেন না যে অনেক বইতে এরকম আছে, ইভেন অনেক অনেক ভালো ভালো বইতেও নাই ড্যাংলিং মডিফায়ার, পজিটিভ ভার্ব, হ্যাঁ বিশেষ করে যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এ কিন্তু নাই। হ্যাঁ যে পজিটিভ ভার্ব, তারপরে ড্যাংলিং মডিফায়ার কি কি জানি নাই। হ্যাঁ আচ্ছা, কিন্তু আমার এই শর্ট সাজেশনের মধ্যে আমি গুরুত্বপূর্ণ রুলস গুলো কিন্তু ফেলে দিয়েছি। তারপরে দেখেন 16 নাম্বার। হ্যাঁ ইভেন হ্যাঁ এটা আমিও বলবো না যে আমার এই সাজেশনের মধ্যে সব আছে। হ্যাঁ আমি যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা দেয়নি, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিলে আমার সাজেশনটা আরো অনেক বড় হয়ে যেত। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমার রেডি করা ছিল প্রায় 30-40 পেজ, 30 পেজ মতো। হ্যাঁ বা এরকম 20-25-30 পেজ আমি দেয়নি, ইচ্ছা করেই কেটে দিয়েছি। হ্যাঁ কারণ সাজেশনের মধ্যে এত কিছু দিলে স্টুডেন্টের নিতে কষ্ট হতো, এই জন্য। হ্যাঁ সো এখানে দেখেন আমি যেগুলো দিয়েছি, আমার ইন্ডেক্সটা দেখবেন বা আমার কনটেক্সটটা দেখবেন যে খুব সুন্দর করে কনটেক্সট গুলো সাজানো। আচ্ছা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে খুব বেশি। হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন তাহলে হ্যাড বেটার গেট হবে, হ্যাড বেটার গেট। তারপরে 16 নাম্বার কোশ্চেন কি হবে বলেন তো? 16 নাম্বার কোশ্চেন অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বারের কোশ্চেন। অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বারের কোশ্চেন। অর্ডিনাল নাম্বারে কি হয়, অর্ডিনাল নাম্বারের আগে ডি প্লাস অর্ডিনাল নাম্বার প্লাস নাউন হয়। হ্যাঁ আর কার্ডিনাল নাম্বারে কি হয়, নাউন প্লাস কার্ডিনাল নাম্বার হয়। তো নাউন প্লাস কার্ডিনাল নাম্বার যেহেতু 1 2 3 4 এগুলো কার্ডিনাল নাম্বার, সো নাউনের পরে কার্ডিনাল নাম্বার হবে, গেট টু হবে, অ্যান্সার হবে হচ্ছে গেট টু। নাউন হচ্ছে গেট আর এরপরে হচ্ছে টু হচ্ছে কার্ডিনাল নাম্বার, সো অ্যান্সার হবে গেট টু। হ্যাঁ আমি ক্লাসে কিন্তু আপনাদের বলেছি যে দি প্লাস অর্ডিনাল নাম্বার প্লাস নাউন হয় আর নাউন প্লাস কার্ডিনাল নাম্বার হয়। হ্যাঁ ব্যারেনস্টোফেলের 77 নাম্বার রুলস বা এগুলো এইভাবে দেওয়া আছে, এবং আমার লেকচার শিটে কিন্তু দেওয়া, হ্যাঁ দেওয়া আছে লেকচার শিটে 00 অথবা লেকচার নাম্বার 1 এ দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন 17 নাম্বার। 17 নাম্বার কোশ্চেন কি হবে? 17 নাম্বার কোশ্চেন 1000 স্পিসিস আছে, 1000 স্পিসিস। এটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন, আর কাউন্টেবল প্লুরাল নাউনের সাথে মাস ইউজ করা যায় না, কি ইউজ করতে হয়, ম্যানি ইউজ করতে হয়। আর অ্যাজ এর সাথে অবশ্যই আমাদের অ্যাজ ইউজ করতে হবে, এখানে কিন্তু অ্যাজ এর সাথে অ্যাজ নেই, এটা ভুল, এটা অ্যান্সার হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ। তারপরে দেখেন ডাবল কম্পারেটিভস, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, দি গ্রেটার দ্য ডিমান্ড দি হায়ার দ্য প্রাইস, তাহলে অ্যান্সার কি হবে, দি গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। যতই পড়িবে ততই শিখিবে, তাই না? আচ্ছা তাহলে হচ্ছে বলছে যদি ডিমান্ড বৃদ্ধি পায় তাহলে এর মূল্য কি পাবে, বৃদ্ধি পাবে, দি হায়ার দ্য প্রাইস। তো 18 নম্বরের আনসার হচ্ছে দি হায়ার। হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দি ইউজ করা যায় না, কিন্তু এখানে ইউজ করা যাবে ডাবল কম্পারেটিভস এর ক্ষেত্রে, অথবা অথবা বাক্যে কখনো যদি অফ দা টু অথবা অফ দা পেয়ার, হ্যাঁ অফ দা পেয়ার বা শুধু টুইন্স থাকে, কি থাকে, পেয়ার অথবা টুইন্স থাকে, অফ দা পেয়ার
অফ দ্য পেয়ার, অথবা শুধু টুইনস যদি থাকে এরা দুইয়ের মাঝে তুলনা বোঝায়। সো কম্পারেটিভ ডিগ্রির আগে তখন দি ইউজ করা যায়, যেমন অফ দ্য টু বয়েজ রহিম ইজ দ্য বেটার, ইজ দ্য বেটার ইউজ করতে হয় তখন। আচ্ছা, সোর সাথে কার সম্পর্ক? দ্যাট এর সম্পর্ক, তাহলে সো বিগ দ্যাট, সোর সাথে কার সম্পর্ক? সো বিগ দ্যাট, সোর সাথে দ্যাট এর সম্পর্ক। ভেরির সাথে দ্যাট এর বা টুর সাথে দ্যাট এর, মাসের সাথে দ্যাট এর কোনো সম্পর্ক নেই। সো আমাদের সোর সাথে দ্যাট এর সম্পর্ক, সো বিগ দ্যাট। তারপরে 20 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 কি হবে বলেন তো? এ হবে। হ্যাঁ, এ হবে। কেন এ হবে জানেন? কারণ হচ্ছে প্যারালিজম। হ্যাঁ, প্যারালিজম কোশ্চেন, প্যারালাল স্ট্রাকচার। পরপর 3টা ওয়ার্ড এভাবে অবশ্যই আমাদের আইএনজি 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 করতে হবে, একই প্যাটার্নে করতে হবে। একটা করেছে হচ্ছে পেইন্টিং, একটা করছে অ্যাস এ লেকচার, অ্যাস এ টিচার এন্ড লেকচার, এইভাবে করা যাবে না। সো এইটাই মাত্র ঠিক আছে, তিনটাই একই প্যাটার্নে। তারপরে 21 নাম্বার, এই যে উড রেদার, উড রেদারের পরে আমরা স্বাভাবিকভাবে জানি ভার্বের কোন ফর্ম হয়? ডেস ফর্ম হয়। কিন্তু এখানে এখানে ওই প্যাটার্নে কিন্তু আসেনি। এখানে এসছে কোন প্যাটার্ন? ওই যে উড রেদারের পরে দ্যাট দিয়ে আরেকটা রুল শেখাইছিলাম না, ওই প্যাটার্নে এসছে। এখানে দ্যাটটাকে উজ্জ্ব রাখা হয়েছে। কি রাখা হয়েছে? দ্যাটটাকে উজ্জ্ব রাখা হয়েছে। এখানে কিন্তু একটা সাবজেক্ট চলে এসেছে অতিরিক্ত। তাহলে ইউ এর পরে ভি টু বা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। তাহলে অ্যান্সার হবে ডিড নট এনিথিং, ডিড নট এনিথিং। এর অর্থ হচ্ছে, আচ্ছা ডিড নট এনিথিং কেন হবে বলেন তো? ডিড নট এনিথিং কেন হবে? স্যার ভাইয়া উড উডের পরে একটা আপনার ইউ মানে পার্টস, অন্যান্য পার্টস আসলে ওটা হচ্ছে আপনার ভার্ব টু হয়ে যায়। না 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 না, এখানে ডিড নটও হবে না, এখানে এখানে আচ্ছা, আরেকটা, ডু নট হবে। হ্যাঁ এর এখানে নট ডু। শুনেন শুনেন, নট ডু হবে, এখানে নট ডু হবে, ডিড নট হবে না। কারণ দেখেন ডিড এর নট এর পরে আবার একটা ভার্ব ওয়ান নেই, সো এটা তো নেওয়াই যাবে না। তাহলে তাহলে আগে রুলসটাই ঠিক আছে। হ্যাঁ, এখানে এখানে মনে করে এখানে হচ্ছে তাহলে দ্যাট নেই, দ্যাট বাদেই করেছে। হ্যাঁ, দ্যাট বাদেই নট ডু। আচ্ছা, এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই, ডু হবে না নট ডু হবে? বলেন তো কেন ডু হবে না আর নট ডু কেন হবে? কারণ বাক্যের স্যার মিনিং, এখানে, এখানে প্লুরাল হবে। না না প্লুরাল না, প্লুরাল তো আছেই, ডু তো প্লুরাল ভার্ব, কিন্তু জিনিসটা ওইরকম না। এখানে দেখেন, হ্যাঁ, যে উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই রুলস থেকে এসছে এটা। উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এটাও তো প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, কিন্তু হবে না কেন? দেখেন অর্থ সঙ্গতি আছে, অর্থর সাথে না বোধক আসতেছে। খেয়াল করেন, আপনি যদি হচ্ছে কোনো জায়গায় বীমা করে থাকেন, তখন আপনার ক্ষতি যদি হয়, আপনি মনে করেন পাটের পাটের বীমা বীমা করছেন, পাটের দাম কমে যাওয়ায় আপনি আগুন ধরে দিয়েছেন, তো আপনার বীমা কোম্পানি কি আপনার ক্ষতিপূরণ দিবে? দিবে না কিন্তু। তারা আগে ইনভেস্টিগেট করবে সিচুয়েশন, তারপরে কিন্তু আপনার বীমা দাবি পূরণ করবে। তাহলে বলতেছে মোস্ট ইন্স্যুরেন্স এজেন্টস উড রেদার ইউ ড্যাশ এনিথিং অ্যাবাউট কালেক্টিং ক্লেইমস আনটিল দে ইনভেস্টিগেট দ্য সিচুয়েশন। মানে যতক্ষণ না তারা ওই সিচুয়েশনকে ইনভেস্টিগেট করে, ততক্ষণ তারা ক্লেইম কালেক্টিং এর ব্যাপারে কোনো কিছু করতে পছন্দ করে না, এরকম বোঝাচ্ছে। পছন্দ করে না, তাহলে would rather you not do anything about the collecting claims until they investigate the situation. অ্যান্সার হবে নট ডু, নেগেটিভ অর্থ দিচ্ছে। তারপরে দেখেন আপন হ্যাসিং, হ্যাসিং মানে হচ্ছে অন বা আপন এক জায়গায় ইউজ করা যায় কিন্তু, হ্যাঁ, তো অনটা প্রিফারেবল। আচ্ছা যাই হোক, এখানে আপন ইউজ করছে তাতে সমস্যা নেই। আপন হ্যাসিং, হ্যাসিং মানে হচ্ছে ডিম থেকে ডিম, ডিমে তা দেওয়া বা ডিম থেকে বাচ্চা বের করা, হ্যাঁ, এরকম বোঝায়। এখন এই ডিমে তা দেয় বা ডিম থেকে বাচ্চা বের করে কি বলেন তো? ডাক্স। ডাক্স। ডাক, হাঁস। তাহলে ইয়ং ডাকস নো হাউ টু সুইম। দেখছেন এখানে এই যে নোটিস ল্যান্ড শোর সূত্রটা চলে এসেছে, নোর পরে ভার্ব আসলে আগে হাউ টু বসে, তাই না? নোর পরে ভার্ব আসলে, এই যে সুইম আসলে তার আগে আমরা হাউ টু ইউজ করেছি। স্যার এটা স্যার তো ড্যাংলিং হয়। না না, এটা তো ড্যাংলিং মডিফায়ারের রুলস, আমি জাস্ট হ্যাঁ এটা হ্যাঁ। বললাম যে এটা হচ্ছে আমরা ক্লাসে শিখেছিলাম, এই জন্য বললাম। হ্যাঁ, যে এখানে ডিম থেকে বাচ্চা বের করেছে বা বের করেছে কে, বা এরকম যে বাচ্চা ফোটানোর পর এটা বোঝায়, হ্যাঁ, বা ডিমে তা দিয়েছে কে, তাহলে হচ্ছে ইয়ং ডাকস। হ্যাঁ, ওই যে হচ্ছে হাঁসকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে ইয়ং ডাকস হবে। তারপরেরটা দেখেন, দি অবজারভেশন ডেস্ক এট দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ড্যাশ ইন নিউ ইয়র্ক, কি হবে বলেন তো? এখানে হবে কি হবে? হচ্ছে, দি হ্যাঁ, হায়ার যে দেন। দুইটা জিনিসের মাঝে তুলনা করা অর্থে আমাদের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, আরেকটা, হ্যাঁ, তাহলে এটা একটা সিম্পল কোশ্চেন, তাহলে খুবই সহজ। দি অবজারভেশন ডেস্ক
at the United Trade Center is higher than any other one. যদি এই ওয়ান কথাটা না থাকতো তাহলে আমরা দেন দ্যাট অফ ইউজ করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন দেন দ্যাট অফ ইউজ করার কোনো দরকার নেই, কারণ ওয়ান বলতে ওই বোঝাচ্ছে হচ্ছে অবজারভেশন ডেস্ক, আর একটা অবজারভেশন ডেস্ক। তাহলে নিউ ইয়র্কের অবজারভেশন ডেস্কের সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অবজারভেশন ডেস্কের তুলনা করেছে। তাহলে অ্যান্সার হবে ইজ হায়ার দেন এনি আদার ওয়ান, ইজ হায়ার দেন এনি আদার ওয়ান। হ্যাঁ, সো অ্যান্সার হবে হচ্ছে এটা। হ্যাঁ, হায়ার দেন হবে কিন্তু দ্যাট না, কিন্তু দেন। সো বি নাম্বার অপশন কারেক্ট। আচ্ছা, আর এটা খুবই সহজ, এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, এনাফের পরে নাউন বসে। সো ওল্ড এনাফ হবে, কি হবে? ওল্ড এনাফ, ব্রাইট এনাফ, অ্যাকুরেট এনাফ। হ্যাঁ, এইগুলো আমাদের ইউজ করতে হয়। তারপরে 25 নাম্বার কোশ্চেন, এটা একটা সিম্পল সেন্টেন্স, আর একটা সিম্পল সেন্টেন্সে আগে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে। তাহলে ক্যালসিয়াম ইজ ক্যালসিয়াম ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্রং বোনস এন্ড টিথ। হ্যাঁ, এ নাম্বার দিলে দুইটা ভার্ব হয়ে যাচ্ছে, ইজ আবার ইজ, তাহলে একটা ক্লজ মার্কার দরকার ছিল। আর বি নাম্বার আর ডি নাম্বারে যে সমস্যাটা হয়েছে, এখানে ক্লজ মার্কার আছে কিন্তু দুইটা ক্লজ নেই। একটা ক্লজ মার্কার দিতে হলে দুইটা ক্লজ লাগে, দুইটা ক্লজ নেই। সো আমাদের বি আর ডি ও ভুল, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি। আচ্ছা, এইটা কোন জায়গা থেকে কোশ্চেন এসছে? এই যে সাবজাংটিভ থেকে এসছে, যে সাজেস্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড, তা সাবজাংটিভ ওয়ার্ড থাকলে দ্যাট এর পরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ভার্বের বেস ফর্ম কি হবে? টেক। হ্যাঁ, হি থাকলেও টেক্স হবে না, কিন্তু টেক হবে। হ্যাঁ, এখানে একটা অপশন দেওয়ার দরকার ছিল, টেক্স। আচ্ছা, যাই হোক, এখানে টেক হবে ভার্বের বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যোগ হবে না। আচ্ছা, ওয়ানলি আফটার থাকলে কি জানি হয়? ইনভার্সন হয়। তাহলে মেইন ক্লজে ইনভার্সন হবে। আমাদের মেইন ক্লজ কোনটা? দেখেন, মেইন ক্লজটাই গ্যাপ দিয়েছে, তাহলে ইনভার্সন করে দেন, শুড ইট বি স্টোরড ফর লেটার কনজাম্পশন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি, শুড ইট বি স্টোরড ফর লেটার কনজাম্পশন। তাহলে ইটের আগে মডাল ওয়ার্ড চলে গেল, আর হচ্ছে সাবজেক্টের পরে মেইন ভার্বটা চলে গেল, বি পি। হ্যাঁ, তাহলে হচ্ছে সি নাম্বার অপশন কারেক্ট। হ্যাঁ, এটা কিন্তু মেইন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তাহলে 27 নম্বরের অ্যান্সার কিন্তু আমাদের সি। 28 নম্বরের অ্যান্সার হচ্ছে এই যে নট আনটিল। নট আনটিলও নেগেটিভ ওয়ার্ড, তার মানে আমাদের ডাজ ইট বিগিন হবে, ডাজ ইট বিগিন। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে, আর মেইন ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে, তাহলে অ্যান্সার হবে ডাজ ইট বিগিন। আচ্ছা, তারপরে 28 নাম্বার, 28 নাম্বার গেল, এবার 29 নাম্বার। তাহলে 29 নাম্বার আমাদের হবে ফেইলস টু ড্রাইভ। আমরা জানি কিছু ওয়ার্ড আছে যার পরে ভার্ব আসলে ইনফিনিটিভ হয়। হ্যাঁ, যেমন ওয়ান্টস টু ডু সামথিং, হ্যাঁ, ফেইল টু ডু সামথিং, তারপরে হচ্ছে এরকম কিছু ওয়ার্ড আছে। তো অ্যান্সার হবে কি? ফেইলস টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট। হ্যাঁ, প্রায় সবাই যারা প্রথম চেষ্টায় কিন্তু যারা চালনা করতে যায় তারা হচ্ছে পাস করতে ব্যর্থ হয়। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। তাহলে অলমোস্ট এভরিওয়ান ফেইলস টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট। হ্যাঁ, আবার ফেইল টু হ্যাভ পাসড দিয়েন না, এভাবে প্যাসিভ করার কোনো দরকার নেই। হ্যাঁ, প্যাসিভ ইনফিনিটিভ করার কোনো দরকার নেই, এটা একবারে ডিরেক্ট, যে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আই ওয়ান্ট টু বি ডান দ্য ওয়ার্ক বলার দরকার নেই। আমি মানে হচ্ছে এরকম হয়ে যাবে তাহলে, যে আমাকেই রান্না করা হয়েছে, আই হ্যাভ বিন কুকড, এরকম হয় না। এরকম করতে হয় যে প্রথম চেষ্টায় সাবজেক্ট ডুয়ার, হ্যাঁ, এভরিওয়ান ফেইল টু পাস করতে ব্যর্থ হয়। হ্যাঁ, এরকম। তাহলে ফেইলস টু পাস। আরেকটা কোশ্চেন আছে, তাই না? 30 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? ভার্বের সাথে আইএনজি ফর্মের আগে পসেসিভ ইউজ করতে হয়। তাহলে এই হার কিন্তু নিজেই পসেসিভ, নিজেই অবজেক্টিভ। হার কিন্তু নিজেই পসেসিভ, নিজেই অবজেক্টিভ। সো ভার্বের সাথে আইএনজি ফর্ম বা নাউন ফর্মের আগে পসেসিভ ইউজ করতে হয়। মাই পেন বা দিস ইজ মাই পেন, তাহলে পেনের আগে মাই, বা ম্যারিং, হ্যাঁ, বা হ্যাঁ ম্যারিং, হার ম্যারিং, এরকম ইউজ করতে হয়। সো অ্যান্সার হবে হচ্ছে হার ম্যারিং। ভার্বের সাথে আইএনজি ফর্মের আগে পসেসিভ ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাসে চলে যাই নাকি? আচ্ছা, আপনাদের কাছে যাদের লেকচার শিট আছে তারা বের করবেন হচ্ছে লেকচার 4 এন্ড লেকচার 5, কারণ আমাদের রুটিনে কিন্তু হচ্ছে লেকচার 4 থেকে ক্লাস হওয়ার কথা, আর লেকচার 5 থেকে ক্লাস হওয়ার কথা। আমাদের কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লেকচার বা 00